This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর থেকে শিক্ষা দুর্নীতি বারবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি। পার্থ সন্দীপদের জামিনে একই দিনে জোড়া ধাক্কা সিবিআই ইডি। তিলোত্তমা খুনে 90 দিনেও কেন চার্জশিট দিতে পারল না সিবিআই? মুখে একগুচ্ছ ষড়যন্ত্রের কথা বললেও কোথায় প্রমাণ? সিবিআই এর ভূমিকায় হতাশ তিলোত্তমার বাবা মা। রাত জেগে আন্দোলন, তারপরেও একের পর এক অভিযুক্তের জামিন। জয়নগর ফারাক্কায় ধর্ষণে পুলিশি তদন্তে 2 মাসের মিলল বিচার। এতদিন তদন্তের পরেও কেন মামলা গোটাতে ব্যর্থ সিবিআই? নিয়োগ দুর্নীতিতেও পার্থ সহ একের পর এক অভিযুক্তের জামিন। অভিযোগ প্রমাণে কেন্দ্রীয় এজেন্সির গাফিলতি নিয়ে সরব বিরোধীরা। একই দিনে 2 জামিন এবং জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু তিলোত্তমার বাবা মা কি ভাবছেন, শুনবো তাদের বক্তব্য। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, এটা চূড়ান্ত হতো। আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, কি বলেছিলেন তিনি শুনবো। চার্জশিট সিবিআই ফাইল করলো না, যদিও বলছে আমরা সাপ্লিমেন্টারি চার্জ ফাইল করব বহুদিন থেকে বলছি, কিন্তু সময় মতো ফাইল করলো না। এটা করে ওদের জামিনের সুযোগ করে দিল। এর পেছনে একটা রাজনৈতিক খেলা আছে। গোটা দেশ জুড়ে আদানির বিরুদ্ধে আন্দোলনে মমতা নেই, চলে যাচ্ছেন, এবং তারই পুরস্কার হচ্ছে এইগুলো। এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনলাম, সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনবো কি বলছেন। বিজেপির নেতাদের কথায় হাতরাস কাণ্ড যারা ধামাচাপা দিয়েছিল তদন্তকারী বাহিনী, সেই বাহিনীকেই ব্যবহার করা হয়েছিল অভয়াকাণ্ডের তদন্তের জন্য। মুখ্যমন্ত্রী যাতে খুশি হন তার মতন করে অভয়াকাণ্ডে সেই বাহিনী চলল যে বাহিনী হাতরাস কাণ্ডে প্রধানমন্ত্রীকে খুশি করেছে। না বোঝার তো কোনো কারণ নেই। আমরা তো অনেক আগে থেকে বলছিলাম, এটা তো নাটক, খেলা, বোঝাপড়া। যারা বুঝতে পারছেন না তাদের একটু সময় গেলে আবার বুঝতে পারবেন। শুধুমাত্র সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডল নয়, আমরা গতকাল দেখেছি ইডি মামলায় কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও জামিন হয়। অর্থাৎ কোথাও গিয়ে বারংবার বিরোধীরা যে বিষয়টা তুলছে, তাহলে কেন্দ্রীয় এজেন্সি কি তদন্ত করছে, তাদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। দীপশিতার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মাফ করবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দীপশিতার বক্তব্য শুনবো এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে জামিন জানিয়ে কি বলছেন দীপশিতা শুনবো। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। তাহলে কি যে কথাটা আমরা বলি প্রতি নির্বাচনের আগে তৃণমূলের 1-2জনকে ওরকম ইডি সিবিআই তার জুজু দেখিয়ে জেলের মধ্যে পড়া হবে, আবার যেই নির্বাচন শেষ হয়ে যাবে তখনই ওই দিল্লি আর বাংলার যে সেটিং, বিজেপি তৃণমূলের যে বন্ধ ঘরের মিটিং, সেই বন্ধ ঘরের মিটিং হবে এবং আসলে কেউ যারা দোষী তারা কেউ সাজা পাবে না। সাজা কি কেউ পাবেন, প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে এই মুহূর্তে আমরা সরাসরি টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল মানে একটা জামিন ডে বলা যায় ছিল। আমরা দেখলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী ইডি মামলায় তার জামিন হলো, আর এদিকে সন্দীপ ঘোষ যিনি ওসি বা অভিজিৎ মণ্ডল তারও জামিন হয়ে গেল। আপনি কিভাবে দেখেন? দেখুন, দুটোকে এক করাটা উচিত না, আলাদা আলাদা করে বলছি। প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা বলছি না, আমরা এক করলাম কারণ এজেন্সির জন্য। এবার না আমি আসছি। ফার্স্টলি সার্কামস্টান্সেস দুটো ডিফারেন্ট। আপনি যদি ফার্স্ট পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুটা দেখেন, তাহলে আপনাকে দেখতে হবে হেমন্ত সোরেনের কেসটা। হেমন্ত সোরেনের কেসে কিছু গাইডলাইন ফ্রেম হয়েছিল, কিছু রুলস ফ্রেম হয়েছিল, সুপ্রিম কোর্ট পিএমএলএ অ্যাক্টে কিছু রিল্যাক্সেশন করেছিল। তার সুবিধা পেলেন পার্থ চট্টোপাধ্যায়। আপনি যদি এই আর্গুমেন্টটা বরাবর ফলো করে থাকেন, যেভাবে সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় ভূষিত হয়ে দেখেন, যেভাবে সিবিআই কাউন্সিল ওখানে আর্গু করেছে, পয়েন্টগুলো মেনশন করেছে, দেখেন, তাহলে বুঝতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়ের কেসটার ট্রায়াল স্টার্ট না হয়, যেমন বেল পাওয়ার রিজন, তার পিছনে একটা কাহিনী আছে।
যখন মামলাটা কলকাতা হাইকোর্টে ছিল মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির ঘরে, তখন মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি দেখবেন রাজ্য সরকারকে মানে রাজ্য সরকারের আইনজীবীকে প্রায়ই বলতো তোমরা স্যাংশন দিচ্ছ না কেন, স্যাংশন দাও, তোমাদের জন্য ট্রায়াল শুরু হচ্ছে না। এই কথাটা বারবার এসছে। তারপর বেঞ্চ চেঞ্জ হলো, স্যাংশন না দেওয়ার ফলে কি হলো, ট্রায়াল স্টার্ট হলো না। এবার যে কেসে পানিশমেন্ট যে ম্যাক্সিমাম 7 ইয়ার্স, একটা সাবস্টান্সিয়াল পোর্শন যে জেলে আছে, পিএনএস এসেছে এখন। বেল ইজ দ্য রুল, জেল ইজ দ্য এক্সেপশন। মানে আন্ডার ট্রায়াল যারা থাকে তারা বেল পাবে এবং পরবর্তীকালে কনভিকশন হওয়ার পর তাদেরকে আবার জেলে যেতে হবে, এটা নর্মাল রুল। ওই হিসাবে সুপ্রিম কোর্টের অ্যানালজি এবং হাইকোর্টের এই ভার্সনের জন্য পার্থ চট্টোপাধ্যায় বেলটা পেলেন। এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যেমন পোর্টাল স্ক্যাম যদি আমাদের মনে থাকে, লালু প্রসাদ কিন্তু 60 দিনের আগে বেলটা পেয়েছিল। তারপর পরবর্তীকালে কনভিকশন হয়, তাকে জেলে যেতে হবে। কারণ বেল হওয়া মানে ছাড়া পেয়ে যাওয়া তা নয়। সেকেন্ড আসি আমি আরজিকর ইস্যুটা নিয়ে। আরজিকর ইস্যুটা একটা মানে আটমোস্ট ক্যালাসনেসের এক্সাম্পল বলা যায় কেন্দ্রীয় এজেন্সির। একটা দুজন ধরা পড়েছে, টাইমলি চার্জশিট ফাইল করা গেল না। এবার কেন গেল না তার উত্তর কেন্দ্রীয় এজেন্সি দিতে পারবে, কিন্তু সাধারণ মানুষ, আমাদের রাজনৈতিক পরিচয় বাদ দিন, আমার প্রফেশনাল পরিচয় যদি বাদ দিই, সাধারণ মানুষের পার্সপেক্টিভে এটা অত্যন্ত একটা খারাপ জিনিস। কিন্তু সন্দীপ ঘোষ বেল পেয়েছে ওই প্রমাণ লোপাটের ঘটনাটায়। সন্দীপ ঘোষ এখনো জেলে থাকবে ফিনান্সিয়াল স্ক্যামে। প্রমাণ লোপাটের ঘটনাটা যদি আমরা দেখি, দেখুন কতগুলো জিনিস আমরা জানতাম না, সেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আছে আজকে এখনো আমাদের মনে। পোস্টমর্টম যখন হয়েছিল, তা মেন তো বলে না মৃতদেহ। একেবারে বুঝতে পারছি তরুণ জ্যোতি, আপনার বক্তব্য আমাদের কাছে ভীষণভাবে পরিষ্কার। আপাতত ধন্যবাদ। একের পর এক দুটো ঘটনায় আমরা দেখলাম, জয়নগর, ফারাক্কা, দুটো কেসেই দেখা গেল যে বিচার খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এবং যারা অভিযুক্ত তাদের সর্বোচ্চ সাজা ঘোষণা হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত তিলোত্তমার বিচার এখনো অধরা। প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা 90 দিনেও কেন চার্জশিট নয়, ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকেই, এই দাবি তুলেই আজ দুপুরে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডক্টর স্ট্রং। করুণাময়ীতে জমায়েত, এরপর এজেন্সির ওপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের জামিনে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। নাগরিক সমাজকে লাগাতার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অবস্থা আজকে প্রহসনের জায়গায় চলে আসছে। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ আদালত সম্মান রেখেই বলছে যে তার যে সদর্থক প্রচেষ্টা, সদর্থক ভূমিকার থাকার প্রয়োজন ছিল, সেই ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছিলাম না। তাহলে সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি ভূমিকা এরকম হয়, দেশের সর্বোচ্চ আদালতের ভূমিকা যদি এরকম হয়, আপনি একটা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ভূমিকা নিয়ে প্রশ্ন করে কী হবে? কর্মবিরতিতে যাচ্ছি কথা বলছি না, কিন্তু প্রয়োজন হলে আমরা কর্মবিরতিতে যাব। আমরা এখনো বিশ্বাস করি যে তিলোত্তমা অভয়া বিচার পাবে এবং এই বিচার হচ্ছে যে সাধারণ মানুষ যেরকম রাস্তায় 4 মাস ধরে নেমেছেন, তারা আবার রাস্তায় নামবেন। তারা প্রশাসনকে বাধ্য করবেন যাতে তারা তাদের যেটা কর্তব্য সেটাকে পালন করতে। তারা তদন্তকারী সংস্থা সিবিআইকেও বাধ্য করবেন যাতে তারা তদন্ত প্রক্রিয়াটাকে ঠিকভাবে সম্পন্ন করেন।